এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এ কি কি করছেন কি আপনি? ছুরি দিয়ে কি করবেন আপনি? প্লিজ আমার হাত ছাড়ুন, আমার ভীষণ ভয় লাগছে। আপনি আমার হাত কাটছেন কেন? আহ! আকুতির সুরে কথাগুলো বলে কান্না করতে লাগলাম আমি। কিন্তু আমার কোনো কথা না শুনে আমার হাতে ছুরি চালালেন সামনে বসে থাকা ভদ্রলোকটা, আর ছুরি দিয়ে আমার হাতে স্পষ্টভাবে লিখে দিলেন রাজ। লেখাটা শেষ হতেই ছুরিটা পাশে সরিয়ে রাখলেন উনি। তারপর আমার দিকে তাকিয়ে ডেভিল হেসে বলে উঠলেন, আমার সব জিনিসের ওপর আমার নাম লেখা থাকে, তাহলে সেটা শুধুমাত্র আমার, অন্য কারো নয়। যেটার উপর নিজের নাম লেখা থাকবে না সেটা তো হতে পারে না, তাই না? কথাগুলো বলেই বাঁকা হাসলেন উনি। ওনার কথার কোনো কিছুই বুঝতে পারলাম না আমি। কি বলতে চাইছেন উনি আমাকে? অবাক চোখে তাকিয়ে রইলাম আমি ওনার দিকে। আর হাত কেটে যাওয়ায় জ্বালায় কান্না করতে লাগলাম। আমাকে এইভাবে কান্না করতে দেখে উনি চিৎকার করে ডাক্তারকে ডাক দিলেন। ওনার ডাকে যেন এক মুহূর্ত দেরি করলেন না ডাক্তার। দ্রুত এসে হাজির হলো কেবিনে। ডাক্তার কেবিনে এসে পৌঁছাতেই রাজ আমার দিকে শান্ত চোখে তাকিয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ডক্টর, যত দ্রুত সম্ভব ওর হাতের ব্লাড পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিন। তবে হ্যাঁ, এই ঘা যেন না শুকায় এমন ওষুধ দেবেন। এটা যেন কখনোই না শুকায়, এটা সারা জীবন এইভাবেই থাকবে। ওনার কথা শুনে আমি এবং ডাক্তার দুজনেই বেশ অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু আমি এখনও কান্না করে চলেছি হাতের যন্ত্রণায়। ডাক্তার কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, আপনি কি বলছেন মিস্টার রাজ? এই জায়গার ঘা না শুকালে তো ওনার হাতে ইনফেকশন হয়ে যেতে পারে, আর তাছাড়া ঘা না শুকালে অনেক সমস্যা হয়ে যেতে পারে ওনার হাতের। রাগী চোখে ডাক্তারের দিকে ফিরে তাকালো রাজ। তারপর দাঁত কিরমির করে বলল, আমি এত কিছু শুনতে চাই না ডাক্তার। আমি চাই আমার এই নাম যেন সারা জীবন ওর হাতে লেখা থাকে, বিকজ রাহি ইজ জাস্ট মাই প্রপার্টি। রাজের কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেলেন ডাক্তার। তারপর নিজেকে সামলে নিয়ে রাজকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ঠিক আছে মিস্টার রাজ, আপনি চিন্তা করবেন না। আমি ওনার হাতে ঘা শুকানোর ঔষধ দেবো ঠিকই, তবে ওনার হাতের এই কেটে যাওয়া দাগটা কখনো শুকাবে না। ওখানে সারা জীবন সাদা দাগ হয়ে থাকবে, আর আপনার নামটাও স্পষ্ট দেখা যাবে। কিন্তু ঘা না শুকালে ওনার হাতে ইনফেকশন হয়ে পরে হাত কেটে ফেলতে হতে পারে। এখন বলুন আপনি কি চান? ডাক্তারের কথায় কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলেন রাজ। তারপর ওনার দিকে তাকিয়ে বলে উঠলেন, ঠিক আছে, আপনি তাহলে সেটাই করুন ডাক্তার। কিন্তু খবরদার আমার নাম এখানে যেন সারা জীবন থাকে, আমার নামটা যেন স্পষ্ট দেখা যায় সারা জীবন। এতক্ষণ আমি চুপ করে থাকলেও এখন আর চুপ থাকতে পারলাম না। অসম্ভব রাগ কাজ করলো আমার মাঝে। আমি নিজের হাতটা ঝাড়ি মেরে তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলে উঠলাম, কি পেয়েছেন কি আপনি? আর এমন করার মানে কি আমার সাথে? আমি আপনার সম্পত্তি মানে? কে বলেছে আমি আপনার সম্পত্তি? আজ বাদে কাল আমার বিয়ে, আর আপনি এসব কি শুরু করেছেন আমার সাথে? বিয়ের কথাটা বলতেই উনি লাফিয়ে উঠে আমার সামনে দাঁড়িয়ে মুখের সামনে মুখ এনে রাগী গলায় বললেন, কে বলেছে তোমার বিয়ে? তোমার বিয়ে হলে শুধু এই রাজের সাথে হবে, অন্য কারো সাথে নয়। আজ থেকে তুমি এই রাজের সম্পত্তি, শুধু এই রাজের। ইউ আর জাস্ট মাই প্রপার্টি, আন্ডারস্ট্যান্ড? হুঙ্কার ছিঁড়ে কথাগুলো বললেন উনি। ওনার কথায় আমার সামনে থাকা ডাক্তারও যেন কেঁপে উঠলেন, আর সাথে আমি ওনার থেকে কয়েক পা পিছিয়ে গেলাম। কিছুতেই বুঝতে পারছি না আমি কেন এমন করছেন উনি আমার সাথে। গতকাল ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্যই কি আমার এমন অবস্থা? আমি কাঁপা কাঁপা গলায় ওনার দিকে তাকিয়ে বললাম, কি ক্ষতি করেছি আমি আপনার, যে আপনি আমার সাথে এমন করছেন? কালকে আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দেওয়াই কি আমার ভুল ছিল? কেন এমন করছেন আপনি আমার সাথে? কথাগুলো বলতে বলতে অঝোর ধারায় কান্না করতে লাগলাম আমি। আমাকে এভাবে কান্না করতে দেখে উনি ওনার রাগ দমন করে
অনেকটাই শান্ত হয়ে গেলেন। তারপর আমার কাছে এগিয়ে এসে আমায় হাত ধরে নিয়ে গিয়ে বেডের উপর বসিয়ে ডাক্তারকে ইশারা করে ব্যান্ডেজ করে দিতে বললেন। কিন্তু আমার কোনো কথার উত্তর দিলেন না উনি। আমারও কেন জানি আর সাহস হচ্ছে না ওনাকে কিছু বলার। ডাক্তার আমার হাতে ব্যান্ডেজ করে চলে যেতেই উনি পাশ থেকে আবারও সেই ছুরিটা হাতে তুলে নিলেন। এবার ওনার হাতে ছুরি দেখে যেন প্রাণ পাখিটা উড়ে যাওয়ার অবস্থা হলো আমার। আমি ওনার থেকে দূরে সরতে সরতে কাঁপা কাঁপা গলায় বললাম, ছুরি দিয়ে কি করবেন আপনি? প্লিজ আমার হাত আর কাটবেন না, আমার ভীষণ ভয় করছে। আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিন, কিন্তু এভাবে আমাকে কষ্ট দেবেন না প্লিজ। কথাগুলো বলতে বলতে ভয় কান্না করে ফেললাম আমি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ছুরিটা এবার নিজের হাতে চালালেন এবং ওনার নিজের হাত কেটে সুস্পষ্টভাবে লিখলেন রাহি। ওনার হাতে আমার নাম লিখতে দেখে অবাক চোখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম আমি ওনারই দিকে। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠলেন, তুমি যেমন আজ থেকে আমার সম্পত্তি, তেমন আমিও আজ থেকে শুধু তোমারই সম্পত্তি। তাই তোমার হাতে যদি আমার নাম লেখা থাকে, তাহলে আমার হাতে কেন তোমার নাম লেখা থাকবে না? ওনার কথার কোনো কিছুই বুঝতে পারছি না আমি, শুধু অবাক চোখে ওনার দিকে তাকিয়ে দেখছি। আসলে কি বলতে বা বোঝাতে চাইছেন উনি আমাকে, কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না। আমাকে চুপ করে দাঁড়িয়ে থেকে ভাবতে দেখে উনি নরম গলায় বলে উঠলেন, এখন তুমি সোজা বাসায় চলে যাও রাহি। এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। বাকি কথা তোমার সাথে আবার কালকে হবে। সো গুড বাই। ওনার কেবিন থেকে বেরিয়ে আমি দৌড়তে লাগলাম হাসপাতাল থেকে বের হওয়ার জন্য। আমি জানি না উনি কেন এমন করছেন আমার সাথে। ওনাকে তো আমি ঠিক করে চিনিও না, আর না উনি আমাকে চেনেন। তাহলে উনি আমার নামটাই বা কি করে জানলেন যে নিজের হাতে লিখলেন? গতকাল বান্ধবীর বাসা থেকে ফেরার সময় রাস্তায় ওনাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আমি তাকে নিয়ে হাসপাতালে আসি। তারপর আজকে ওনার কি অবস্থা সেটা জানতে আসাতেই উনি আমার সাথে এমন করলেন। কিন্তু কেন এমন করলেন এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার নাম আফিয়া আক্তার রাহি। আমি বাবা মার দুই মাত্র সন্তান। আমার একজন বড় ভাই আছে আর আমি ছোট। ভাইয়ার নাম রাকিব। বাবা মা এবং ভাইয়ার অনেক আদরের মেয়ে আমি। পরিবারের ছোট বলে সবাই অনেক বেশি ভালোবাসে আমায়। আগামী শুক্রবার মানে আগামীকাল আমার বিয়ে। আমার বিয়েটা আব্বুই ঠিক করেছেন ওনার পছন্দের ছেলের সাথে, আর ওনাদের পছন্দ মানে আমারও পছন্দ। ছেলেকে যদিও আমি একবার দেখেছি মাত্র, কিন্তু তবুও আমি কারো মুখের উপর না করিনি, কেননা আব্বু আম্মু কখনোই আমার খারাপ চাইবে না। আর তাছাড়া আমিও তাদের কথা মতো সব সময় চলাফেরা করি। আম্মুর কথা মতো আমার দুজন বান্ধবীকে বিয়ের কার্ড দেওয়ার জন্য আমি কালকে বের হয়েছিলাম। আর বিয়ের কার্ড বান্ধবীদের কাছে দিয়ে বাসায় ফেরার পথে মাঝ রাস্তায় দেখতে পাই একটি ছেলে আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে। ছেলেটির হাতে, কপালে এবং পায়ে বেশ কিছুটা আঘাত লেগেছে, কিন্তু আশেপাশে এত মানুষ থাকা সত্ত্বেও কেউ তার পাশে এগিয়ে আসছে না। একেই বুঝি বলে ঢাকা শহর। আমি আর কোনো কিছু না ভেবে ওনার কাছে দ্রুত এগিয়ে যাই। তখনই দেখতে পারি ওনার কপাল কেটে অনেকটা রক্ত বের হয়ে যাচ্ছে। সৌভাগ্যবশত আমার কাছে সব সময় একটি রুমাল থাকে, যে রুমালটি আমি অনেক শখ করে বানিয়েছিলাম। সেই রুমালটা আমার ব্যাগ থেকে বের করে আমি ওনার কপালে বেঁধে দিই। তারপর চিৎকার করে আশেপাশের মানুষের কাছে হেল্প চাইতে থাকি। তখন আমার আশেপাশের কয়েকজন মানুষ এগিয়ে আসেন এবং আমাকে ওনাকে নিয়ে হাসপাতালে আসতে সহযোগিতা করেন। কালকে আমি ওনাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে বাসায় ফিরে যাই। আজকে আবারও এক বান্ধবীর বাসায় আসার সময় মনে পড়ে যায় ওনার কথা, তাই হাসপাতালে ওনাকে দেখতে এসেছিলাম। কিন্তু উনি যে আমার সাথে এমনটা করবেন সেটা আমি কোনোভাবেই ভাবতে পারিনি। আর আমি বুঝতে পারছি না উনি এই অল্প সময়ের মাঝে আমার নামই বা কীভাবে জানলেন। আমি তো ওনাকে নিজের নাম বলিনি, আর ওনাকে যখন আমি হাসপাতালে নিয়ে এসেছিলাম তখন উনি জ্ঞানে থাকলেও কথা বলার মতো অবস্থায় ছিলেন না যে আমার নাম ধাম সব কিছু জেনে যাবেন। এসব কথা ভাবতে ভাবতেই দ্রুত এসে একটি সিএনজিতে উঠলাম আমি। তারপর রওনা হলাম বাসায় ফেরার উদ্দেশ্যে।
বিকেলে ছাদে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছি আমি, আর ভেবে চলেছি হাসপাতালের সেই ঘটনাগুলো। এখনো পর্যন্ত আমার মাথায় ঢুকছে না উনি আমার সাথে কেন এমন ব্যবহার করলেন। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর আমার হাতে ব্যান্ডেজ দেখে সবাই অনেক উত্তেজিত হয়ে পড়েন আমার হাতে কি হয়েছে সেটা জানার জন্য। আমি তাদের সত্যিটা বলতে পারিনি, তাই মিথ্যা করে বলেছি আসার সময় ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন হাত কেটে গেছে। যদিও আমার মনে হয় না এটা সবাই বিশ্বাস করলেও ভাইয়া বিশ্বাস করেছে। তবুও তাদের এটাই বলেছি আমি কখনোই নিজের পরিবারের কাছে কোনো বিষয়ে মিথ্যা বলি না। কিন্তু আজকে কেন জানি না সত্যিটা বলার মতো সাহস ছিল না আমার, তাই মিথ্যাটাকে আঁকড়ে ধরলাম। কিন্তু সেই থেকে মনটাকে আর সায় দিতে পারছি না বাবা মার কাছে এত বড় একটি মিথ্যে কথা বলে। জানি না সেই লোকটিকে বাঁচানোর অপরাধে কেন তিনি আমার হাতটা এভাবে কাটলেন এবং নিজের নাম লিখে দিলেন। এখন শুধু একটাই চিন্তা হচ্ছে আমার, এই ব্যান্ডেজ খোলার পরে যদি হাতে সেই রাজ নাম লেখাটা স্পষ্ট দেখা যায় তাহলে সকলের কাছে আমি কি উত্তর দিব? কি করে বোঝাবো যে অ্যাক্সিডেন্টে আমার হাতে এই লেখা চলে এসেছে? এসব কথা ভাবতে ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। তখনই পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি ভাইয়া ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ভাইয়াকে দেখে অনেকটাই ঘাবড়ে গেলাম আমি। তবুও নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে মুচকি হেসে বললাম, তুমি কখন এখানে এসে দাঁড়িয়েছো ভাইয়া? ভাইয়া আমার কথার উত্তর না দিয়ে আমাকে ভালো করে একবার পর্যবেক্ষণ করলো। তারপর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই আমার কেটে যাওয়া হাতটা এক টানে নিজের কাছে এগিয়ে নিল। তারপর হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে দেখে বলল, সত্যি করে বলতো পুষ্কিম, তোর হাতে কি হয়েছে? আমার কাছে একদম মিথ্যা বলার চেষ্টা করবি না, বলে দিলাম। ভাইয়ার কথা শুনে শুকনো ঢোক গিললাম আমি। যতটা বুঝতে পেরেছি ভাইয়া এখন আমার কাছ থেকে সত্যিটা না জেনে আমায় ছাড়বে না। কিন্তু ওকে দেখে আমি খুব ভয় পাই। যদিও পরিবারের মধ্যে মনে হয় আমায় সবচাইতে বেশি ভালোবাসে ভাইয়া, আর আদর করে পুচকি বলে ডাকে। কিন্তু তবুও ভাইয়ার শাসনটা অনেক কড়া। যখন শাসন করতে শুরু করে তখন তার শাসনটা একটু বেশি করা হয়ে যায়। অনেক ভয় করছে আমার এখন ওকে দেখে। আমাকে চুপ করে ভাবতে দেখে ভাইয়া আবারও রাগী গলায় ধমকের সুরে বলে উঠল, কিরে পুষ্কিম, আমি তোর কাছে কিছু জানতে চাইছি, বল কি হয়েছে তোর হাতে? ভাইয়ার ধমক খেয়ে হালকা কেঁপে উঠলাম আমি। তারপর কাঁদো কাঁদো গলায় বললাম, ভাইয়া বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি কালকে একজন আহত লোককে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম, বলেছিলাম না? হ্যাঁ বলেছিলিম, তো সেটা তো ভালো কথা। তার সাথে হাত কাটার সম্পর্ক কি? আজকে তোমাদের বাসা থেকে আমাদের বাসায় ফেরার পথে হাসপাতালের সামনে পড়লে ভাবলাম লোকটাকে একটু দেখে আসি, উনি কেমন আছে। তাই আমি বাসায় না ফিরে হাসপাতালে ওনাকে দেখতে যাই, আর তখন উনি, এতটুকু বলেই ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। তখন গভীর গলায় হাতের মুঠ শক্ত করে ভাইয়া বলে উঠল, তখন উনি কি? ভাইয়ার গম্ভীর গলায় বলা কথা শুনে কান্নার তেজ যেন আরও বেড়ে গেল আমার। আমি এবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে সব কিছু খুলে বললাম ভাইয়ার কাছে। হাসপাতালে ঘটে যাওয়া সকল ঘটনা। আমার মুখে সব কিছু শুনে রাগে কটমট করতে লাগলো ভাইয়া। নিজের হাতের মুঠো শক্ত করে বলল, ওই লোকটার এত বড় সাহস আমার বোনের হাত কেটে নিজের নাম লিখে দেয়। তাকে বাঁচানোর ফলাফল এইভাবে দিল বুঝিস। তুই চিন্তা করিস না পুষ্কিম, আমি ওকে দেখে নেব। তুই এইসব নিয়ে একদম ভাববি না। আর আব্বু আম্মুকে কিছু বলার দরকার নেই, তারা শুধু শুধু চিন্তা করবে। হাতের কেটে যাওয়া নিয়েও টেনশন করিস না। তোর হাতের গা শুকানোর জন্য আমি ঔষধ এনে লাগিয়ে দেব, দেখবি হাতে কোনো দাগই থাকবে না। কথাগুলো বলে আমাকে সান্ত্বনা দিয়ে নিজের বুকে টেনে নিল ভাইয়া। আমিও ছোট্ট বাচ্চাদের মতো ভাইয়ার বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার কান্না থামানোর জন্য দুষ্টুমি করে বলল, এই পাগলি, একদম কাঁদবি না। কাল না তোর বিয়ে, আজকে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে পেতনি সেজে বসে থাক। তারপর কালকে তোর বোর তোকে বিয়ের আসরে দেখে পেতনি ভেবে বিয়ে না করে ভয়ে দৌড় দিবে।
কথাগুলো বলেই হা হা করে হাসতে লাগলো ভাইয়া। ভাইয়ার কথা শুনে কান্না করতে করতেই হাসতে লাগলাম আমি। তারপর ভাইয়ার বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলাম। ভাইয়া আমার হাতে কিল ঘুষি খেয়ে ছাদের উপর দৌড়াতে লাগলো। আমিও ভাইয়ার পিছু পিছু ওকে ধরার জন্য দৌড় দিলাম। এভাবে বেশ কিছুক্ষণ আমাদের ভাই বোনের খুনসুটি চলল ছাদে। তারপর ভাইয়া থেমে গিয়ে হাঁটুর উপর হাত ভর করে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে উঠল, পুচকি, এবার থেমে যা প্লিজ, আমি অনেক হাঁপিয়ে গেছি। ভাইয়াকে থামতে দেখে আমিও থেমে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বললাম, বলো, আরও আমাকে পেতনি বলবা? তারপর এভাবেই দৌড় করাবো তোমাকে, একদম দৌড়াতে দৌড়াতে বুড়ো হয়ে যাবে তুমি। ভাইয়া আমার কান টেনে দিয়ে বলল, পুচকি, কি বললি তুই আমাকে? আমি বুড়ো হয়ে যাব? আরে দেখ, আমি কত হ্যান্ডসাম একটি ছেলে, আমার পিছু কত মেয়ে লাইন পড়ে থাকে, তুই জানিস? থাকবেই তো, দেখতে হবে না ভাইটা কার? রাহির ভাই বলে কথা, সুন্দর তো হতেই হবে, তাই না? আচ্ছা ভাইয়া, চলো এখন নিচে যাওয়া যাক, সন্ধে হয়ে আসছে, একটু পরে মাগরিবের আজান হবে। তুই নিচে যা, আমি এক জায়গায় যাব। এখন আবার কোথায় যাবে তুমি? হাসপাতালে যাব, ওই লোকটিকে দেখতে, যার এত বড় সাহস যে আমার বোনের হাত কেটে নিজের নাম লিখে দেয়। ওর আজকে খবর করে দিব আমি। তুই শুধু কেবিন নাম্বারটা বল। ভাইয়া প্লিজ, এখন এসব ঝামেলার মধ্যে যেও না, যা হওয়ার সেটা হয়ে গেছে। শুধু শুধু এসব ঝামেলায় জড়িয়ে কী লাভ বলো? আর তাছাড়া আমি তো আর যাচ্ছি না ওনাকে দেখতে, কাল তো আমার বিয়ে হয়ে যাবে, তাই না? আজকে সময়টা অন্তত আমাকে দাও। কোথাও যেও না ভাইয়া, চলো না, আজকে সবাই একসাথে অনেক মজা করি। কাল তো তোমাদের সকলকে ছেড়ে চলেই যাব। কথাটি বলে মুখ গোমরা করে ফেললাম আমি, আর নিচের দিকে মাথা দিয়ে নিশ্চুপে কান্না করতে লাগলাম। আমার কথা শুনে ভাইয়া আমাকে বুকে টেনে নিয়ে বলল, দূর পাগলি, কে বলেছে তুই কালকে বাড়ি ছেড়ে একেবারে চলে যাবি? তোকে আমি আমার কাছেই রেখে দেব। সকালবেলা উঠে তোকে না দেখলে আমার সারাদিন ভালো যায় না, জানিস না তুই? প্রত্যেক দিন আমি যাব তোকে দেখার জন্য তোর শ্বশুর বাড়িতে, বুঝলি? এখন এসব নিয়ে চিন্তা করিস না, আমি যাব না হাসপাতালে, চল নিচে যাই। রাত 12টা 5 মিনিট। বিভোরে ঘুমিয়ে আছে রাহি ও ওর বাসার সবাই। হঠাৎ ফোনের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙে রাহির। রাহি অসম্ভব বিরক্তি নিয়ে নাম্বার না দেখে কল রিসিভ করে কানের কাছে ধরে ঘুমো ঘুমো গলায় বলল, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কোনো উত্তর আসে না। রাহি ফোনটা কানের কাছে রেখেই আবারও ঘুমিয়ে পড়ে। রাহির নিঃশ্বাসের শব্দ স্পষ্টভাবে শুনতে পাচ্ছে রাজ। ও ফোনটা কানের কাছে ধরে নিয়েই মুচকি হেসে মনে মনে বলে, ফাজিল মেয়ে, আমার ঘুম কেড়ে নিয়ে কি সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে দেখো। ওয়েট করো রাহি বেবি, কাল তোমার জন্যে একটি বড় ধামাকা অপেক্ষা করছে। কথাগুলো মনে মনে ভেবেই বাঁকা হাসল রাজ। তারপর বেশ কিছুক্ষণ রাহির নিঃশ্বাসের শব্দ শোনার পর ফোনটা কেটে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। বাইরে থেকে সকলের চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঢুলু ঢুলু চোখে ঘুম থেকে উঠে আড়মোড়া ছেড়ে খাট থেকে নিচে নেমে দরজা খুললাম আমি। দরজা খুলতেই দেখতে পেলাম বাড়ি ঘর সাজানো নিয়ে সবাই ব্যস্ত। বিয়ের তোড়জোড় বেশ ভালোভাবে শুরু হয়েছে, কিন্তু আমাকে এখনো কেউ ডাকেনি কেন? ভাবতেই মনে পড়ে গেল আমি তো নববধূ, তাই হয়তো কেউ বিরক্ত করতে চায়নি আমায়। আর এটা নিশ্চয়ই ভাইয়ার কথাতেই হয়েছে। মনে মনে বেশ হাসি পেল আমার কথাটা ভেবে। তারপর আর দরজার কাছে দাঁড়িয়ে না থেকে মাথার খোলা চুলগুলো হাত খোপা করতে করতে এগিয়ে গেলাম ওয়াশরুমের দিকে। বেশ কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে দেখলাম আম্মু বসে আছে খাটে। আমাকে দেখে মিষ্টি করে একটা হাসি দিয়ে আমার কাছে এসে বলল, খাটের উপর তোমার হলুদের শাড়ি আর ফুলের জুয়েলারি রেখে গেলাম, এগুলো পরে বাইরে এসো, একটু পর তোমার গায়ে হলুদ হবে। আম্মুর কথা শুনে বেশ কিছুটা বিরক্ত হলাম আমি, কেননা এই গায়ে হলুদ দেওয়াটা আমার একদমই পছন্দ হয় না। তাই অসহায়ের মতো লুক করে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, এই হলুদটা কি না করলেই নয়? আমার এগুলো একদম বিচ্ছিরি লাগে, প্লিজ এসব বাদ দাও না।
আমার কথাই আম্মু মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, তা বললে কি আর হয় মামুনি? আজকে তোমার বিয়ে, আর বিয়েতে যদি গায়ে হলুদই না হয় তাহলে বিয়ের মজাটা কোথায় বলো? তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে চাই না আমরা। তুমি চেয়েছিলে বলে তোমার শাড়ি পরাতেও কেউ আসেনি, তুমি একা একা পরবে বলে। তাই আর কথা না বাড়িয়ে শাড়িটা পরে জলদি বাইরে এসো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। আমার অনেক কাজ পড়ে আছে, আমি গেলাম। কথাগুলো বলেই আমার কপালে একটা চুমু এঁকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন আম্মু। আমি এক রাশ বিরক্তি নিয়ে খাটের উপরে আম্মুর রেখে যাওয়া জিনিসপত্রগুলো দেখে নিলাম। যেহেতু রাগ করে কোনো লাভ হবে না, এগুলো আমাকে পড়তেই হবে, তাই আর কোনো চিন্তা ভাবনা না করে মুখে কিঞ্চিত হাসি ফোটালাম। তারপর শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম সেগুলো পরে আসার জন্য। একটু পর ওয়াশরুম থেকে শাড়ি পরে বের হলাম আমি। তারপর আয়নার সামনে বসে সেই ফুলের জুয়েলারিগুলো একে একে গলায়, হাতে, কানে, মাথায় সব জায়গায় পরে নিলাম। ডান হাতে ব্যান্ডেজ থাকায় সে হাতে কিচ্ছু পরলাম না আমি। তারপর চোখে হালকা করে কাজল দিয়ে, মুখে হালকা মেকআপ, সাথে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরলাম। নিজেকে একবার আয়নায় দেখলাম, বেশ সুন্দর লাগছে আমাকে দেখতে। তখন এগুলো পরতে বিরক্তি লাগলেও এখন খুব একটা খারাপ লাগছে না নিজের কাছে, বরং নিজেকে এভাবে দেখে ভালোই লাগছে। যাকগে, বিয়ে তো জীবনে একবারই হয়, একটু না হয় হলুদই দিয়ে দিল সবাই, তাতে কি এমন ক্ষতি? কথাগুলো মনে মনে ভেবে আনমনেই হেসে দিলাম আমি। হঠাৎ হুড়মুড় করে আমার রুমের মাঝে প্রবেশ করলো আমার বয়সী বেশ কয়েকটি মেয়ে। তাদের মাঝ থেকে একটি মেয়ে দৌড়ে এসে আমার কাছে বসে পড়ল। মেয়েটিকে দেখতে অনেক কিউট। সে এসেই আমার কাছে বসে আমার হাত দুটো ধরে বলল, ভাবি কেমন আছো তুমি? তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল জানো। যখন থেকে তোমার কথা শুনেছি শুধু তোমার কথাই ভেবে চলেছি আমি। আমার যে কত খুশি লাগছে তোমাকে সামনে দেখতে পেয়ে, তোমায় বলে বোঝাতে পারবো না। মেয়েটির কথাই আমি কোনো উত্তর দিচ্ছি না। আমি শুধু অবাক চোখে মেয়েটিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, কারণ এর আগে এই মেয়েটিকে কোথাও দেখেছি বলে আমার মনে হয় না, আর চিনিও না তাকে। আচমকা কোথা থেকে এসে আমার সাথে এমন করে কথা বলতে শুরু করলো কিছুই বুঝলাম না আমি। তাই অবাক চোখে শুধু তাকিয়ে আছি ওর দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের মাথায় নিজে একটি গাঁট্টা মেরে বলে উঠল মেয়েটি, ওফ সরি ভাবি, ভুল হয়ে গেছে আমার। আমি তোমার কাছে আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আসলে কি বলবো বলো তো, তোমাকে দেখি এতটা এক্সাইটেড হয়ে গেছি যে নিজের পরিচয়টা দেবো সেটাই মনে নেই। আচ্ছা শোনো, আমি হলাম তোমার একমাত্র ননদিনী, মানে তোমার হবু বরের একমাত্র ছোট বোন, বুঝলে? আর আমার নাম হলো রাইসা ইসলাম, কিন্তু ভাইয়া আমাকে ভালোবেসে রায় বলে ডাকে। তুমিও আমায় রায় ডেকো কেমন? মেয়েটির কথা বলার স্টাইলটা অনেক সুন্দর এবং প্রাণবন্ত। ওর কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগছে, তবে খুব ভালোভাবে বুঝতে পারছি মেয়েটি একটু বাচাল আর চঞ্চলা টাইপের, নইলে প্রথম দেখায় এত কথা কেউ বলতে পারে না। আমি মেয়েটির দিকে মুচকি হেসে তাকিয়ে বলে উঠলাম, বুঝলাম, কিন্তু আপনাকে তো এর আগে দেখিনি আমি। মানে যেদিন আপনার ভাইয়ারা সবাই আমাকে দেখতে এসেছিল তখন এতগুলো মানুষের মধ্যে কই আপনাকে তো দেখিনি, বা আপনার কথা শুনিও নি কারো মুখ থেকে। আমার কথায় মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো, তারপর আমার দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করে বলে উঠল, আসলে কি হয়েছিল বলো তো, সেদিন না আমার কলেজের একজন বান্ধবীর বাসায় ওর বার্থডে পার্টি ছিল। আমি সেখানেই গিয়েছিলাম বলে এখানে আসতে পারিনি। আচ্ছা সেসব বাদ দাও, তুমি কিন্তু খবরদার আমায় আপনি করে বলবে না। আমি না তোমার একমাত্র ছোট ননদিনী, আমাকে তুই করে বলবে অথবা তুমি করে বলবে, ঠিক আছে? মেয়েটির কথায় আমিও হেসে দিয়ে উত্তর দিলাম, আচ্ছা ঠিক আছে, তাই হবে রাই। আমার মুখে নিজের নামটি শুনে এবার খুশিতে যেন গদগদ হয়ে পড়ল রাই। তারপর আমার হাত ধরে আমাকে উঠিয়ে নিয়ে বলল, চলো এখন তোমার গায়ে হলুদ হবে, আমরা তোমাকে গায়ে হলুদ দিতেই এসেছি। আমার হাত ধরে নিয়ে আমাকে বাইরে নিয়ে আসলো তারা। তারপর বেশ ধুমধাম করে এবং অনেক হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমার গায়ে হলুদ কমপ্লিট হলো। তারপর আমায় আরও একটি লাল পেড়ের হলুদ শাড়ি পরিয়ে হালকা সাজে আলাদা একটি রুমে বসানো হলো। রাই আসার পর থেকে সেই যে বকবক শুরু করেছে তা আর থামার নাম নেই।
আমিও ওর কথায় তাল মিলিয়ে একটু একটু হু হাঁ করছি। এভাবে বেশ কিছু সময় কেটে যাওয়ার পর হঠাৎ রায়ের ফোন বেজে উঠল। ও ফোনটা রিসিভ করে আমার কাছ থেকে উঠে দূরে গিয়ে কিছুক্ষণ কথা বলে এসে আমাকে উদ্দেশ্য করে বলল, ভাবি তুমি থাকো, আমি তোমার বিয়ের সব জিনিস নিয়ে আসছি। কেমন? ভাইয়া তোমার জন্য বিয়ের ডালা পাঠিয়ে দিয়েছে। কথাটি বলেই রুম থেকে বাকি মেয়েদের নিয়ে বেরিয়ে গেল রায়। আমি শুধু নিশ্চুপে তাকিয়ে থাকলাম ওদের চলে যাওয়ার দিকে। ওরা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই ভাইয়া আমার কাছে আসলো। আমাকে চুপ করে বসে থাকতে দেখে আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছিস রে পুস্কিম? তোর কি মন খারাপ? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন বলতম? আমি ভাইয়ার দিকে অভিমানী চোখে তাকিয়ে বলে উঠলাম, তুমি খুব পচা ভাইয়া। সেই সকাল থেকে একটি বারও আমার কাছে আসলে না। আমি না আজকে তোমাদের সকলকে ছেড়ে চলে যাব, আর তুমি একটিবার আমার কাছে আসলে না। আব্বুও আসলো না। তোমরা কি এখনই পর করে দিচ্ছ আমায়? একটুও খারাপ লাগছে না আমি চলে যাব বলে? আমার কথা শুনে ভাইয়া আমার গালে আস্ত করে আদরের থাপ্পড় দিয়ে বলে উঠল, দূর পাগলি, এসব কি বলছিস তুই? তুই কখনই আমাদের পর হবি না। সারা জীবন তুই আমাদের আপন হয়ে থাকবি, আমার পুস্কি হয়ে। আসলে কি বলতো, আমার একমাত্র পুস্কি বোনের বিয়েতে যেন কোনো রকম কমতি না থাকে, শেষ দায়িত্ব তো আমার আর আব্বুরই, বল। তাই সকাল থেকে বিয়ে সব তোড়জোড় করার ফাঁকে তোর কাছে আসার একদমই সময় হয়নি। কিন্তু যখন একটু ফাঁকা পেয়েছি দেখ, তোর কাছে চলে এসেছি। প্লিজ তুই রাগ করিস না বোন আমার। ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার বুকে মুখ লুকিয়ে কান্না করে দিলাম। সকাল থেকে এমনিতেই মনটা ভীষণ খারাপ লাগছে, এখন ভাইয়ার কথাই যেন আরো বেশি খারাপ লাগছে আমার। আমি এই পরিবারকে ছেড়ে কি করে গিয়ে একটা অচেনা অজানা জায়গায় থাকবো ভাবতেই যেন বুকটা চিরে কষ্ট হচ্ছে আমার। ভাইয়া আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলতে লাগলো, এই পাগলি, কাঁদছিস কেন তুই? দেখবি তোকে যেখানে বিয়ে দিচ্ছি ওরা তোকে মাথায় করে রাখবে। তুই একদম রাজধানী হয়ে থাকবি, বুঝলি? আর যদি কেউ তোর সাথে খারাপ আচরণ করে অমনি আমাকে এসে বলবি, আমি তার নাক ফাটিয়ে দেব। বিশেষ করে তোর বরের নাকটা ঘুষি মেরে বোচা করে দিলে মন্দ হবে না। নাক বচা বরের বউ হবি তুই, কত মজা হবে। তোকে সারাক্ষণ খেপাতে পারবো নাক বচা বরের বউ ডেকে। কথাগুলো বলেই দুষ্টুমি করে হাসতে লাগলো ভাইয়া। আমি বেশ বুঝতে পারছি ভাইয়া আমাকে হাসানোর জন্য কথাগুলো বলছে, তাই আমিও মুচকি হেসে দিয়ে অভিমানের সুরে বলে উঠলাম, ভাইয়া তুমিও না? ভাইয়া আমার কথা শুনে এবার আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা তুই থাক, আমি এখন দেখি বাইরের কাজ কতটা এগোলো। আর তাছাড়া এখন একদল মেয়ে এসে বসবে তোর কাছে। তুই তো জানিসই মেয়েদের আমার কতটা অ্যালার্জি মনে হয়। কথাগুলো বলে আমার কপালে চুমু এঁকে দিয়ে হাসতে হাসতে দরজার কাছে যেতেই রাইয়ের সাথে ধাক্কা লাগলো ভাইয়ার। ভাইয়া এক নজর রায়ের দিকে তাকিয়ে রায়কে কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত রুম থেকে বেরিয়ে চলে গেল। আর রায় রাগে ফুঁসতে ফুঁসতে আমার পাশে এসে বসে বলল, ভাবি ওই পাতর ছেলেটা কে ছিল? এইভাবে তোমার রুম থেকে বেরোতে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে আবার এইভাবে পালিয়ে গেল, যেন আমি তাকে ধরে খেয়েই ফেলবো। কেমন পাতর ছেলে রে বাবা, একবার সরিও বললো না। রায়ের কথা শুনে মুখ টিপে টিপে হাসলাম আমি। তারপর ওর দিকে তাকিয়ে বললাম, উনি আমার ভাইয়া, তুমি তো অবশ্যই তোমার ভাইয়ার কাছে শুনে থাকবে ভাইয়ার কথা। আসলে ও মেয়েদের থেকে সব সময় একটু দূরে দূরে থাকে, মেয়েদেরকে নাকি অ্যালার্জি মনে হয় ওর কাছে, তাই তোমার থেকে এভাবে পালিয়ে গেল। প্লিজ তুমি রাগ করো না, ওর হয়ে আমি তোমায় সরি বলে দিচ্ছি। আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো রায়। তারপর আমার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, ও তার মানে উনি আমার বিয়ে সাহেব, তাই না? আমার একটা এমন বিয়ে সাহেবই দরকার ছিল যে মেয়েদেরকে অ্যালার্জি মনে করে। আমি যে কতটা অ্যালার্জি এবার থেকে হারে হারে টের পাওয়াবো। আচ্ছা বাদ দাও ওসব। এই যে তোমার বিয়ের ডালা এসে গেছে, দেখো তো পছন্দ হয় কি না। গাড়িতে আরও অনেক কিছু আছে, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। কথাগুলো বলেই আমাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে গেল রায়। আমিও আর কিচ্ছু বললাম না।
তারপর ফিরে তাকালাম বিছানায় পুরো করে রাখা বিয়ের সব ডালার দিকে। রায় এবং আরও ৬-৭ জন মেয়ে মিলে এতগুলো জিনিস নিয়ে এসেছে। এসব জিনিস দেখে যেন আমার চোখ দুটো কপালে উঠে যাওয়ার অবস্থা হলো। কেননা আমি যতদূর জানি, আমি যেমন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তেমনি আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেও একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমার জানা মতে তাদের পক্ষে এত কিছু দেওয়া সম্ভব নয়। বেশ খটকা লাগলো আমার ডালাতে থাকা জিনিসগুলোকে দেখে। একটি ডালাতে প্রায় ৭-৮টা শাড়ি রয়েছে। প্রতিটি শাড়ি অসম্ভব সুন্দর এবং দামি, দেখেই বোঝা যাচ্ছে। এক একটি শাড়ি হয়তো ২০ থেকে ৩০ হাজার টাকার নিচে নয়। আর একটা ডালাতে একটি লাল রঙের লেহেঙ্গা রয়েছে। লেহেঙ্গাটা এতটাই সুন্দর যে কল্পনার বাহিরে। হয়তো এই লেহেঙ্গাটার দাম ৫০,০০০ টাকার উপরে ছাড়া নিচে হবে না। আমি শুধু অবাক হচ্ছি, ওনারা একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে এত দামি জিনিস কিভাবে কিনে দিল। আরও বেশ কিছু দামি দামি কসমেটিক্স রয়েছে বাকিগুলো ডালাতে। তখনই রায় এবং আরও সব মেয়েরা মিলে আরও অনেকগুলো ডালা হাতে নিয়ে হাজির হলো রুমে। এবার প্রতিটি ডালায় যেন ভরি ভরি সোনার গহনা রয়েছে। আমি অবাক চোখে সেগুলোর দিকে তাকিয়ে বলে উঠলাম, রায়, এসব কি? কেন ভাবি? এগুলো তোমার বিয়ের সামগ্রী। আমি যতদূর জানি তোমার ভাইয়া তো অতটাও বড়লোক নয় যে বিয়েতে এত কিছু দিতে পারে, কিন্তু এগুলো কি রায়? তোমরা কি ভুল করে অন্য কারো বিয়ের ডালা আমার কাছে নিয়ে এসেছো? আমার কথায় বেশ থতমত খেয়ে গেল রায়। তারপর অপরাধীর চোখে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে দিয়ে বলল, না ভাবি, এগুলো তোমার বর মানে আমার ভাইয়াই পাঠিয়েছে। ও নিজে পছন্দ করে তোমার জন্য কিনেছে এসব। তুমি এসব নিয়ে ভেবো না, তুমি শুধু দেখে যাও, পরে সব জানতে পারবে। আমি ওর কথা শুনে বেশ অবাক হলাম। পরে কি জানতে পারবো আমি? আসলে কি হচ্ছে আমার সাথে? হঠাৎ বাইরে খুব হট্টগোলের শব্দে ধ্যান ভাঙল আমার। আমি উঠে গিয়ে দরজার সামনে দাঁড়াতেই দেখতে পেলাম বাইরে আব্বু, আম্মু এবং ভাইয়া বেশ কয়েকজন লোকের সাথে অনেক কথা কাটাকাটি করছে। ভালো করে খেয়াল করে দেখতেই বুঝলাম আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটি এবং তার পুরো ফ্যামিলি এসে দাঁড়িয়ে আছে। তাদের সাথেই কথা কাটাকাটি হচ্ছে আব্বু, আম্মু আর ভাইয়ার। কিন্তু কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে এটা বুঝতে পারছি না আমি। ভাইয়াকে দেখেই বোঝা যাচ্ছে সে অসম্ভব রেগে আছে। তবে আমি যতটা জানি আমার ভাইয়া অনেক শান্ত প্রকৃতির মানুষ। সে খুব সহজে রাগ করে না, আর একবার যদি রেগে যায় তাহলে তার রাগ কমানো অনেক কঠিন। কিন্তু কি এমন হলো এই অল্প সময়ের মাঝে যে পাত্রপক্ষের সাথে এভাবে সবার কথা কাটাকাটি চলছে? বিষয়টা যে করেই হোক জানতে হবে আমায়। মনে হাজারো কৌতূহল নিয়ে এক পা করে বাইরে বের হয়ে আসলাম আমি। আমার পিছু পিছু রাইও বাইরে বেরিয়ে আসলো। আমি গুটি গুটি পায়ে সবার কাছে এগিয়ে যেতেই আমার কাছে এগিয়ে আসলো ভাইয়া। তারপর রাগী গলায় বলে উঠল, তুই এখানে কেন এসেছিস রাহি? ঘরে যা, তুই একদম ঘর থেকে বাইরে বের হবি না। আমি ভাইয়ার কথা শুনে অবাক হলাম। ভাইয়া এতটা রেগে কখনো কথা বলেনি আমার সাথে। আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি হয়েছে ভাইয়া? এখানে এত চেঁচামেচি কেন? আমাকে কেন ঘরে যেতে বলছো তুমি? আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল ভাইয়া। তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আমি শুধু অবাক হয়ে ভাইয়াকে দেখছি। হঠাৎ কি এমন হলো যে ভাইয়া এতটা রেগে গেল? বেশ কিছুক্ষণ পর চোখ মেলে তাকিয়ে শান্ত গলায় বলল, ভাইয়া, সত্যি করে বলতো রাহিম, যে ছেলেটিকে তুই হাসপাতালে নিয়ে গিয়েছিলি তার সাথে তোর কোনো সম্পর্ক আছে কিনা? মানে তোরা কি দুইজন দুজনকে ভালোবাসিস? খবরদার আমার কাছে মিথ্যা বলার চেষ্টা করবি না। ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম আমি। এখন আমি কি উত্তর দেব কিছুই বুঝতে পারছি না। ভাইয়া কি করে ভাবতে পারলো আমি এমন কোনো কাজ করতে পারি যে আমি কিনা কখনো কোনো ছেলের সাথে প্রয়োজন ছাড়া কথাই বলি না, সেই আমি একজন ছেলেকে ভালোবাসি? কথাটা ভাবতেই যেন মাথা ঘুরছে আমার। কিভাবে কি উত্তর দেব কিছুই বুঝতে পারছি না। আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া এবার আমার দুই বাহু ধরে জোরে ঝাঁকি দিয়ে বলে উঠল,
কি হলো? চুপ করে আছিস কেন রাহিম? সত্যি করে বল, আমি যেটা বলছি সেটা কি ঠিক? তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস আর তাই নিজের হাতে ওর নাম লিখেছিস? ভাইয়ার কথায় কোনো উত্তর দিতে পারছি না আমি। শুধু আমার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নদীর স্রোতের মতো নোনা জল। আমি কি করে ভাইয়াকে বোঝাবো যে আমি এমন কিছুই করিনি? তাহলে তারা আমাকে কেন এমন অপবাদ দিচ্ছে সেটা ভাবতে পারছি না আমি। ভাইয়াকে তো আমি সকালেই বলেছি যে আমার হাত কেটে ওই লোকটি নিজের নাম লিখে দিয়েছে। তাহলে ভাইয়া এমন কথা কি করে বলতে পারছে আমায়? কথাগুলো ভাবতেই যেন বুক চিরে কান্না বের হয়ে আসছে আমার। ভাইয়া আমাকে কান্না করতে দেখে এবার নিজেকে অনেকটা শান্ত করে নিল। তারপর চুপ করে বিছানার উপর কিছুক্ষণ বসে থেকে বিছানার উপর থাকা সব বিয়ের ডালায় রাখা জিনিসগুলো দেখল। দেখে নিয়ে আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, দেখ রাহিম, তুই আমার একমাত্র ছোট বোন। পৃথিবীতে সবচাইতে বেশি যদি কাউকে ভালোবাসি আমি, তাহলে সেটা তুই। আমি কখনো চাইবো না যে তুই অসুখী হোস। তুই যদি ওই ছেলেটিকে ভালোবেসে থাকিস তাহলে আমাকে কেন বলিসনি বলতো? আজ তোর জন্য তুই বলিসনি বলে বাইরের উপর এসে অন্যরা আমাদের অপমান করে যাচ্ছে। সেটা আমি কি করে সহ্য করব বল? আমি আমাদের সকলের অপমান মেনে নিতে পারি, কিন্তু তারা তো চরিত্র তুলে কথা বলছে। এটা আমি কি করে মানবো বল? কথাগুলো বলে ভাইয়ার নিচের দিকে তাকিয়ে চুপ করে রইল। এবার ভাইয়ার কথাই যেন নড়ে চড়ে বসলাম আমি ভাইয়ার কাছে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওর পাশে বসলাম। তারপর কাঁপা কাঁপা গলায় ভাইয়ার দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠলাম, ভাইয়া সত্যি করে বলো তো আসলে কি হয়েছে বাইরে? আর তুমি আমাকে এসব কথা কেন জিজ্ঞেস করছো? আমার কথাই ভাইয়া এবার আমার দিকে ফিরে তাকালো। তারপর কান্না ভেজা চোখে আমার দুগালে হাত রেখে শান্ত গলায় বলতে শুরু করলো, বিশ্বাস কর রাহিম, তোকে নিয়ে কেউ কিছু বললে আমি একদম সহ্য করতে পারি না। যার সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম তার পুরো ফ্যামিলি এসে আজ তোর নামে উল্টাপাল্টা কথা বলছে। এটা কি করে মেনে নেই বল? এমনকি শুধু তাই নয়, তারা নিজেদের প্রমাণও দেখিয়েছে যে তুই ওই ছেলেটিকে ভালোবাসিস। ভাইয়ার কথাই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। তারা কি এমন প্রমাণ দেখালো যে আমি ওই ছেলেটিকে ভালোবাসি? আমি তো কালকের আগে ওই ছেলেটিকে দেখিও নি কখনো। তাকে বাঁচিয়েছি বলেই কি আজ আমার এত অপমান সহ্য করতে হচ্ছে? আমি কাঁপা কাঁপা গলায় ভাইয়ের হাতে হাত রেখে বলে উঠলাম, কি প্রমাণ ভাইয়া? কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির দৃষ্টি রেখে পকেট থেকে বেশ কয়েকটি ছবি বের করলো ভাইয়া। তারপর আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই যদি ওই ছেলেটিকে ভালোবেসে না থাকিস তাহলে এই ছবিগুলো কিসের রাহিম? আমি ভাইয়ার কথার কোনো উত্তর না দিয়ে হাত থেকে ছবিগুলো নিয়ে দেখতে লাগলাম। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আমি ওই ছেলেটির পাশে বসে তার সাথে হেসে হেসে কথা বলছি আর ছুরি দিয়ে নিজের হাত নিজে কেটে ওনার নাম লিখছি। ছবিগুলো দেখে যেন পায়ের নিচের মাটি সরে গেল আমার। এটা কিভাবে সম্ভব? আমি তো এমন কিছুই করিনি। তাহলে ছবিতে এগুলো আসলে আসলো কোথা থেকে? আমি এখন কি করে সবাইকে বোঝাবো যে এগুলো সব মিথ্যে? আমার চোখ দিয়ে শুধু অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। আমি এখন কি বলবো কিছুই মাথায় ঢুকছে না আমার। তখনই হঠাৎ বাইরে থেকে এক অচেনা কণ্ঠে আমার নাম ধরে ডাকতে লাগলো কেউ একজন। ডাকটা শুনে আমি কিছু বলার আগেই ভাইয়া গিয়ে দরজা খুলে দিল। আর দরজা খোলার সাথে সাথে রুমের মধ্যে প্রবেশ করলো আব্বু, আম্মু, রায় এবং হাসপাতালে থাকা সেই ছেলেটি। লোকটিকে দেখে বেশ অবাক হলাম আমি, কেননা উনি এখন যেভাবে সেজে এসেছে এভাবে একজন বর বিয়ে করার আগে সাজে। শেরওয়ানি পরে মাথায় পাগড়ি পরে একদম বর সেজে আমার সামনে দাঁড়িয়ে আছে লোকটি। মুখে তার মিষ্টি হাসি। তার পাশে আব্বু এবং আম্মু ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। রায়ের মুখেও মিষ্টি হাসি। আমি সবাইকে এভাবে দেখে কিছু বুঝতে পারছি না। আমি কিছু বলার আগেই ভাইয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কে আপনি? আর এখানে এভাবে বসে যে দাঁড়িয়ে আছেন কেন? ভাইয়ার কথার কোনো উত্তর না দিয়ে লোকটি সোজা ভাইয়াকে বুকে জড়িয়ে ধরল। তারপর জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, আরে আপনি আমাকে চিনতে পারছেন না ভাইয়া? আমি আপনার বোনের হবু বর।
যার সাথে আপনার বোনের আজকে বিয়ে হবে। ছবিতে দেখেও কি আমাকে চিনতে পারেননি আপনি? ওনার কথা শুনে ভাইয়া ওনাকে নিজের থেকে সরিয়ে দিয়ে একবার ছবিতে আর একবার ওনার দিকে তাকালো। তাকিয়ে থেকে বলে উঠল, তুমি রাজ? হ্যাঁ ভাইয়া, আমি রাজ। আমি আরিয়ান আহমেদ রাজ চৌধুরী। ওনার কথাই বেশ বিরক্ত বোধ করলো ভাইয়া। ভাইয়া ওনার দিকে বিরক্তি চোখে তাকিয়ে বলে উঠল, এসবের মানে কি? আমি সব কিছু জানতে চাই। তোমরা কি সত্যি আগে থেকে পরিচিত? আর তোমরা দুজন দুজনকে ভালোবাসো? তাহলে এতদিন কেন আমার কাছে বলনি এসব? আসলে ভাইয়া, রাহির কোনো দোষ নেই। ও সবাইকে বলতে চেয়েছিল, কিন্তু আমি ওকে মানা করেছিলাম, শুধু শুধু ওর পড়াশোনা নষ্ট হবে বলে। কিন্তু আপনারা যে এভাবে ওর বিয়ে ঠিক করে ফেলবেন সেটা ভাবতে পারিনি। তাই এখন বাধ্য হয়ে এই বিয়ের দিন এইভাবে এসে বলতে হচ্ছে আমায়। ওনার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম আমি। কি বলছে উনি এসব? উনি কি তাহলে প্রমাণ করতে চাইছে যে ওই লোকেরা যেগুলো বলেছে সেগুলো সত্যি? ওনার আর আমার কোনো সম্পর্ক আছে? এসব ভাবতেই যেন মাথা ঘুরতে শুরু করলো আমার। আমি শুধু নীরব দর্শকের মতো সকলের কথা শুনে যাচ্ছি। তখনই ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল, রাহিম, এসব কি বলছো? সত্যি করে বল, ওর কথা কি সত্যি? আমি কিছু বলার আগেই ওই লোকটি ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সাথে আমার একটু ব্যক্তিগত কথা ছিল। প্লিজ ভাইয়া, একটু সময় চাই আমি আপনার কাছে। তারপর আপনার যেটা ভালো মনে হয় আপনি না হয় সেটাই করবেন। আমি আপনাদের কারো উপর জোর করব না। প্লিজ ভাইয়া, আমার এই রিকোয়েস্টটা রাখুন। ওনার কথা শুনে ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে তারপর আবার ওনার দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক আছে, চলো, আমি জানতে চাই তুমি কি বলতে চাও আমায়। কথাটি বলে লোকটিকে নিয়ে আমার রুম থেকে অন্য একটি রুমে চলে গেল ভাইয়া। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি চুপচাপ গিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়লাম। আমার পাশে আম্মু এগিয়ে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই যদি অন্য কাউকে ভালোবাসিস তাহলে আগে কেন বলিসনি রাহি? তোর সুখের উপর আমাদের আর কোনো কিছুই বলা নেই। তুই নিজের খুশি মতো যাকে খুশি বিয়ে। আমি জানি তুই কখনো ভুল সিদ্ধান্ত নিবি না, তোর উপর এতটুকু বিশ্বাস আছে আমাদের। কিন্তু মা বাবাকে এতটাই পর মনে করলি তুই যে একবারও কথাগুলো বলার প্রয়োজন মনে করলি না। আম্মুর কথার কি উত্তর দেব আমি? কিছুই আমার মাথায় ঢুকছে না। তাই শুধু নিচের দিকে তাকিয়ে অঝরে কান্না করে চলেছি। এখানে যে আমার কিচ্ছু বলার নেই, কেননা আমার কাছে কোনো কিছু শোনার আগেই তারা আমাকে অবিশ্বাস করে বসে আছে। আমি জানি না আমার সাথে কেন এমন হচ্ছে, এসবের মানেটাই বা কী। বেশ অনেকটা সময় কেটে যাবার পর ভাইয়া এবং ওই লোকটি একসাথে রুমে ঢুকলেন। দুজনের মুখেই কিঞ্চিত হাসি ফুটে রয়েছে। ভাইয়া আমার পাশে এগিয়ে এসে বলল, আব্বা আম্মু, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আজকেই আমাদের রাহি বিয়ে হবে রাজের সাথে, আর আমাদের রাহি অনেক সুখী হবে ইনশাল্লাহ। আমি এখনো চুপ করে বসে আছি। কি বলবো সে ভাষা খুঁজে পাচ্ছি না আমি, তাই চুপচাপ বসে থাকায় শ্রেয় মনে করছি। তখনই সকলকে অবাক করে দিয়ে রাজ বলে উঠল, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি রাহির সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই, জাস্ট 5 মিনিটের জন্য। ওনার কথা শুনে একে একে সবাই রুম থেকে চলে গেল। আমি এখনো সেই আগের মতো একই জায়গায় বসে আছি। সবাই চলে যেতেই রাজ দরজাটা হালকা ভিড়িয়ে দিয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসলেন। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আই এম সরি রাহি, আমি জানি এখানে কি হচ্ছে। সেসব কোনো কিছুই হয়তো তোমার মাথায় ঢুকছে না, কিন্তু বিশ্বাস করো এগুলো করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না তোমার বিয়েটা আটকানোর। আর তাছাড়া তোমার ওসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তোমাকে আমি অন্য কারো হতে দেব না রাহি, বিকজ ইউ আর জাস্ট মাই প্রপার্টি রাহি। আমি তোমায় কথা দিচ্ছি রাহি, বিয়ের পর তোমার সকল রাগ অভিমান নিজের ভালোবাসা দিয়ে মুছে দেব আমি। পৃথিবীর সবটুকু সুখ এনে দেব তোমার কাছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার পাশে থেকে শুধু তোমাকে ভালোবাসবো। আমি বেঁচে থাকতে তিল পরিমাণ কষ্ট তোমায় পেতে দিব না
আমি, অ্যান্ড ইটস মাই প্রমিস। কথাগুলো এক নাগারে বলে ফেললেন উনি। আমি ওনার কথার কোনো উত্তর দিলাম না, চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে রইলাম। আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে উঠে দাঁড়ালেন উনি। তারপরে গিয়ে দরজা খুলে দিয়ে ভাইয়াকে ডেকে বললেন যত দ্রুত সম্ভব আমাদের বিয়ের ব্যবস্থা করতে। কিছুক্ষণ পর রাই এবং আরও বেশ কয়েকজন মেয়ে আসলো আমার রুমে। তারপর বিয়ের ডালাতে থাকা যাবতীয় জিনিস দিয়ে অনেক সুন্দর করে লেহেঙ্গা পরিয়ে বধূ বেশে সাজানো হলো আমায়। নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছে যেন ডানা কাটা কোনো পরী, যদিও সেদিকে এখন আমার কোনো খেয়াল নেই। আমার এখন কেমন লাগছে আমি নিজেও জানি না। সারা পৃথিবী যেন ভো ভো করে ঘুরছে আমার চারিদিকে। আমার মাঝে কোনো রকম ফিলিংস কাজ করছে না। আমি চুপচাপ পাথরের মূর্তির মতো বসে শুধু যে যা করছে সেটাই চুপ করে মেনে নিচ্ছি এবং শুনছি। অনুভূতিহীন এক পাথরের মূর্তি মনে হচ্ছে নিজেকে। বিয়ের সাজ কমপ্লিট হওয়ার পর রাই আমার পাশে বসে অনেক ছবি তুলল আমার, অনেক মজার মজার কথাও বলল, কিন্তু কোনো কথাই যেন কান পর্যন্ত পৌঁছচ্ছে না আমার। আমি চুপটি করে বসে আছি, চোখ দিয়েও কোনো পানি পড়ছে না আর। একটু পর ভাইয়ার সাথে কাজী আসলেন আমার রুমে এবং আমাকে কবুল বলতে বললেন। তারা বারবার বলছেন। বেশ কয়েকবার বলার পর ভাইয়া যখন পাশে এসে আমাকে কবুল বলার জন্য তাড়া দিল, তখনই আমি ভাবলেশহীনভাবে বলে উঠলাম কবুল কবুল কবুল। তারপর আমার সামনে কাবিনের কাগজপত্র এগিয়ে দিলে নিঃশব্দে তাতে সাইন করে তাদের হাতে দিয়ে দিলাম আমি। সবাই আমার রুম থেকে চলে গেল। চারিদিকে খুশির হৈহুল্লোড় শোনা যাচ্ছে। বিয়ের আমেজ বুঝি শুরু হয়েছে, কিন্তু না, আমার মাঝে কোনো প্রকার ফিলিংস কাজ করছে না। আমি যেন এক মোমের পুতুল হয়ে গেছি। কি হলো আমার সাথে, কেন হলো, কোনো কিছুই যেন ব্রেন নিচ্ছে না আমার। মনে যেন এক কালবৈশাখী ঝড় বয়ে গেল কিছুক্ষণের মাঝে। হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম আমি রায়ের কোলে। ফুলে ফুলে সাজানো অসম্ভব সুন্দর করে ডেকোরেট করা একটি রুমের মাঝে বিছানায় অজ্ঞান অবস্থায় শুয়ে আছে রাহি। রাহির ঠিক পাশেই চুপটি করে বসে ওর দিকে এক নজরে তাকিয়ে আছে রাজ। রাজের চোখে মুখে আজ এক রাজ্য ভালোবাসা এবং তৃপ্তির ছাপ। বোঝাই যাচ্ছে অনেক দিনের চাওয়া কোনো কিছু হয়তো আজ পেয়ে গেছে সে, যার জন্যে হয়তো অনেক প্রতীক্ষা করেছে সে। আজ যেন সেই প্রতীক্ষার শেষ হয়েছে তার। রাজ অনেকক্ষণ এভাবে রাহির দিকে তাকিয়ে থেকে তারপর ওর পাশে শুয়ে পড়ল। নিজের গালের নিচে এক হাত রেখে রাহির দিকে তাকিয়েই একটা মুচকে হাসি দিল, কিন্তু রাহিকে স্পর্শ করল না। ওর থেকে বেশ দূরত্ব বজায় রেখে বিছানায় শুয়েছে সে। তারপর রাহির দিকে তাকিয়ে থেকেই বলতে শুরু করলো, সুইটহার্ট, তুই কি জানো তুমি এমন একটি মেয়ে যে আমার মতো পাথরের বুকে ফুল ফুটিয়েছ। আমার মনটা একটি পাথরের মতো হয়ে গিয়েছিল। আমি মেয়ে মানুষদেরকে ঘৃণা করি। প্রতিটি মেয়েকে একরকম ভেবেছি আমি সারা জীবন। সবাইকে শুধু ঘৃণা করেছি। আমার জীবনে মেয়ে মানুষ বলতে শুধু একজনই ছিল, আর সেটা হলো আমার বোন রাই। কিন্তু আজকের পর থেকে তুমি সেখানে যোগ হলে। তবে তুমি শুধু আজকে নও, বরং 6 মাস আগে থেকে আমার মনের মণিকোঠায় দখল নিয়েছিলে। হয়তো সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝতে পারলাম তখন তোমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে গেছে। তাই তো আর সহ্য করতে না পেরে এতটা নাটক করে তোমাকে কাছে পেতে হলো আমার। যদিও এগুলো করতে গিয়ে তোমার দুর্বলতার সুযোগ নিতে হয়েছে আমার, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই চাইনি তোমাকে এভাবে দুর্বল করে দিয়ে তোমার সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে কাছে পেতে। তাই তো আজ বিয়ে করেও তোমার থেকে দূরে রয়েছি আমি। আর হ্যাঁ, যতদিন না তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারবে ততদিন তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না, আর না তোমাকে স্পর্শ করার চেষ্টা করব। কিন্তু বিশ্বাস করো কখনোই তোমাকে আমার থেকে ছেড়ে যেতে দেব না আমি, বিকজ ইউ আর মাই প্রপার্টি। কথাগুলো আস্তে আস্তে বলে একটা ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল রাজ। তারপর ভাবনার জগতে ডুব দিল সে। সেই 6 মাস আগে যখন সে প্রথম দেখেছিল রাহিকে। 6 মাস আগে
বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি এবং টপ বিজনেসম্যান হলো আরিয়ান আহমেদ রাজ চৌধুরী। রাজকে দেখতে যেমন সুন্দর ও হ্যান্ডসাম, ও ঠিক ততটাই রাগী ও চেতি। রাজের হাইট 5 ফুট 11 ইঞ্চি, বেশ বডি বিল্ডারও সে। গায়ের রং লাল ফর্সা, মাথায় ঘন কালো চুল। যে কোনো মেয়ে একবার দেখলেই হয়তো ক্রাশ খাবে তার উপর। রাজের পৃথিবীতে শুধুমাত্র ওর ছোট বোন রাইসা ছাড়া অন্য কেউ নেই। বাবা অনেক আগে মারা গেছে তার। রাজের একটি খারাপ দিক হলো ও কোনো মেয়েকে সহ্য করতে পারে না। কোনো মেয়ের কথা শুনলে যেন মাথায় আগুন ধরে যায় তার। এই বিষয়টার কোনো কিছুই এখনো অবধি খুঁজে বের করতে পারেনি রায়। রাজ কেন কোনো মেয়েকে সহ্য করতে পারে না এটা সবার কাছে একটি গোলক ধাঁধার মতো, কিন্তু নিজের বোন রায়কে নিজের চাইতেও বেশি ভালোবাসে রাজ। অসম্ভব আদর করে তাকে। শুধু রায় ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ের কথা শুনলে যেন আগুন ধরে যায় তার শরীরে। রাজ একবার বিজনেসের কাজের জন্য লন্ডন গিয়েছিল, আর লন্ডনে নিজের সব কাজ কমপ্লিট করে ঢাকায় ফেরার পর মাঝপথে গাড়ির ভেতর থেকে দেখতে পায় একটি ছোট্ট বাচ্চা ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান্না করছে, আর সেই রাস্তার অপর প্রান্ত থেকে একটি ট্রাক দ্রুত বেগে ছুটে আসছে। ছেলেটিকে এমন অবস্থায় দেখেই রাজ দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে ছেলেটিকে বাঁচাবে বলে, কিন্তু ওর গাড়িটা বেশ খানিকটা দূরে থাকায় ওর দৌড়ে আস্তে আস্তে ট্রাকটা অনেক কাছে চলে আসে ছেলেটির। আর তখনই একটা অপরিচিত মেয়ে দৌড়ে এসে ছেলেটিকে নিয়ে রাস্তা পার হয়ে যায়, কিন্তু ছেলেটিকে বাঁচাতে গিয়ে হাতে এবং মাথায় বেশ চোট লাগে মেয়েটির। দূর থেকে এইসব কিছুই খুব ভালোভাবে লক্ষ্য করছিল রাজ। রাজের ভেতরে অনেক বেশি ভালো লাগা সৃষ্টি হয় মেয়েটির প্রতি, কারণ মেয়েটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল সেই ছোট্ট ছেলেটিকে। কিন্তু তখনই রাজ আবার নিজের ভালো লাগাটাকে দূরে সরিয়ে রাখে, কারণ মেয়েদেরও ঘৃণা করত। তারপরে যখনই রাজ আবার গাড়িতে উঠে চলে যেতে নেয়, তখন খেয়াল করে সেই ছোট্ট ছেলেটির মা মেয়েটিকে ভুল বুঝে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে, এমনকি মারতে যাচ্ছে পর্যন্ত। কারণ ছেলেটির মা মনে করেছে যে মেয়েটি তার ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই মেয়েটি তার কোনো কিছুরই প্রতিবাদ করছে না, বরং কান্না করতে করতে একসময় অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় সে। মেয়েটিকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি রাজ। ও দ্রুত গাড়ি থেকে নেমে সেখানে এগিয়ে গিয়ে সেই পিচ্চি ছেলেটির মাকে বলে ওঠে, হে ইউ, কেমন মা আপনি যে নিজের ছোট্ট ছেলেকে রাস্তায় ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, আর যে মেয়েটি আপনার ছেলেকে বাঁচালো তাকে উল্টাপাল্টা গালি দিচ্ছেন? আপনার মতো মহিলাদের জন্যই আজ কত সন্তানের জীবন সারা জীবনের মতো শেষ হয়ে যায়। এই জন্য আপনাদের মতো মহিলাদেরকে আমি ঘৃণা করি। আপনার সাহস হয় কি করে এই মেয়েটিকে এভাবে গালি দেওয়ার, যে কিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার ছেলেকে বাঁচিয়েছে? আপনি কি আপনার ছেলেকে একবারও জিজ্ঞেস করতে পারতেন না আসলে কি হয়েছিল? এই মেয়েটির যদি কিছু হয় তাহলে আপনাকে আমি আস্ত রাখবো না। কথাগুলো মনে রাখবেন আপনি। কথাগুলো এক নাগারে রাগী গলায় বলেই সেদিন মেয়েটিকে কোলে তুলে নেয় রাজ। কিন্তু তখনই সেই ছেলেটির মা নিজের ভুল বুঝতে পেরে ওর কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করবেন ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি যে মেয়েটি আমার ছেলেকে বাঁচিয়েছে। আমি আসলে শপিং মলের ভেতরে ছিলাম। আমার ছেলে কখন আমার পাশ থেকে রাস্তায় চলে এসেছে আমি বুঝতেই পারিনি। আমাকে ক্ষমা করবেন। ওই মহিলাটির কথা শুনে রাজ সেদিন কোনো উত্তর করেনি, শুধু রাগী চোখে তার দিকে একবার তাকিয়ে সোজা মেয়েটিকে কোলে করে গাড়িতে উঠিয়ে পড়ে। তারপর মেয়েটিকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় রাজ, আর ডাক্তারকে বলে ওকে সুস্থ করে তুলতে। ডাক্তার মেয়েটির ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বাইরে আসে। তারপর যখন রাজের কাছে জানতে চায় যে মেয়েটি ওর কী হয়, তখন রাজ জানায় ওর কিচ্ছু হয় না, সে বরং রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিল, তাই সে নিয়ে এসেছে হাসপাতালে। তারপর রাজ সব কথা খুলে বলে ডাক্তারকে, আর জানায় হয়তো অ্যাক্সিডেন্টের ফলে সে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু তখন রাজের কথা শুনে ডাক্তার একটি বিস্ময়কর কথা রাজকে জানায়, যেটা সেদিন রাজ একমাত্র জানতে পেরেছিল সেই মেয়েটির বিষয়ে। ডাক্তার বলেছিল,
আপনি ভুল ভাবছেন মিস্টার রাজ। এই মেয়েটির মাথায় আঘাত পাওয়ার জন্য বা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে অজ্ঞান হয়নি, বরং ওনার একটি সমস্যা বা রোগ আছে বলতে পারেন, আর সেই কারণে উনি অজ্ঞান হয়ে গেছেন। ডাক্তারের কথা শুনে রাজ সেদিন ডাক্তারকে জিজ্ঞেস করেছিল, ওনার কি এমন সমস্যা আছে ডাক্তার যে উনি ওই মহিলার কথার কোনো প্রতিবাদ না করে বরং অজ্ঞান হয়ে গেলেন? আসলে আমাদের প্রতিটি মানুষেরই একটা করে দুর্বল দিক থাকে বা কোনো একটা ভয়ের কারণ থাকে, যেটা আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না, তখন আমরা কোনো কিছু ভাবতেও পারি না। তেমনি এই মেয়েটারও একটি এমন দুর্বলতা আছে, যেটা হচ্ছে এই মেয়েটির ওপর যদি কেউ মিথ্যা কোনো দোষারোপ করে বা মিথ্যা অপবাদ দেয়, তাহলে সবার মতো মেয়েটি তার প্রতিবাদ করতে পারে না, বরং সে পাথরের মূর্তির মতো সব সহ্য করতে শুরু করে। আর একসময় সেই মিথ্যা অপবাদটা যখন তার উপর অতিরিক্ত চেপে বসে, তখন সে অজ্ঞান হয়ে পড়ে। তেমনি আপনার কথা অনুযায়ী উনি ওই ছেলেটাকে বাঁচানোর পর যখন ওই ছেলেটির মা এই মেয়েটির ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল, মেয়েটি সেই কথাগুলো সহ্য করতে না পেরে, প্রতিবাদ করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। তাছাড়া অ্যাক্সিডেন্টের কারণে উনি অজ্ঞান হয়নি। সেদিন ওই ডাক্তারের কথা শুনে মেয়েটির দুর্বলতা জেনে গিয়েছিল রাজ, কিন্তু সেদিন মেয়েটির নাম জানতো না সে। সেদিন মেয়েটিকে হাসপাতালে রেখেই চলে যায় সে। তারপর মেয়েটি কোথায় গেছে না গেছে সেগুলো আর খোঁজখবর নেয়নি কখনো রাজ, কারণ সেই মেয়েটির উপর দুর্বল হওয়ার আগে ওর থেকে পালাতে চেয়েছিল, কারণ মেয়েদের ঘৃণা করে ও। তাই সে কখনোই চায়নি যে মেয়েটির উপর ও দুর্বল হয়ে পড়ুক। কিন্তু না, ও যতই দৌড়ে পালাতে চেয়েছে মেয়েটির থেকে, ততই যেন মেয়েটি আরও কাছে টেনে নিয়েছে ওকে। নানা রকমভাবে অনেক জায়গায় মেয়েটির সাথে দেখা হয়ে যায় রাজের, যদিও মেয়েটি হয়তো ওকে কখনোই দেখেনি। একসময় রাজ নিজের মনের কাছে হার মেনে সত্যিই মেয়েটির উপর দুর্বল হয়ে পড়ে, আর মেয়েটির সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে শুরু করে। আর সবার কাছে খোঁজখবর নিয়ে জানতে পারে মেয়েটির নাম আফিয়া আক্তার রাহি। তখন থেকে আড়ালে থেকে মেয়েটাকে ভালোবাসতে শুরু করে রাজ। একসময় মেয়েটির পিছু নিতেও শুরু করে, কিন্তু তখনই রাজ জানতে পারে রাহির বিয়ে ঠিক হয়ে গেছে। তখন রাজ চিন্তা করে রাহির কাছে সে নিজের মনের কথা বলবে এবং ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে আগের বিয়ে ভেঙে দেবে। তাই সেদিন রাহির সাথে দেখা করতে ছুটে যায় রাজ, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে ওর শত্রুদের হাতে আহত হয় রাজ। তখন রাহি সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে আসে ওকে। তার পরের ঘটনা তো সবাই জানেন। রাহির সেই দুর্বলতার কথা একমাত্র রাজ ছাড়া কেউ জানে না, আর তাই সেই দুর্বলতার সুযোগ নিয়েই ওর উপর মিথ্যে ভালোবাসার অপবাদ দিয়ে ওকে বিয়ে করেছে রাজ। আর সেজন্যই তো রাহি কারো কোনো কথার প্রতিবাদ করতে পারেনি, বরং অজ্ঞান হয়ে পড়েছিল। তখন চোখ বন্ধ করে থেকে অতীতের সেই কথাগুলো ভেবে মুচকি হাসল রাজ। যে করেই হোক সে তো পেয়েছে তার রাহিকে, তার ভালোবাসার ছোট্ট একটি পুতুলকে, যাকে তার পাথর মনটা ভালোবেসেছিল এতদিন লুকিয়ে। যেভাবেই হোক না কেন তাকে আপন করে নিতে পেরেছে রাজ, এটাই তার কাছে অনেক। যদিও রাহির এই অভিমান ভাঙাতে হয়তো অনেক বেশি দাম দিতে হবে রাজকে, কিন্তু রাজ তার রাহির জন্য যে কোনো কিছু করতে রাজি। সকালের মিষ্টির রোদ চোখে এসে লাগতেই ঘুম ভেঙে গেল আমার। ধীরে ধীরে চোখ মেলে তাকালাম আমি, আর তাকিয়ে নিজেকে আবিষ্কার করলাম একটি অপরিচিত রুমে। এই রুমটা আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না আমার। চারিদিকে নানা রকম রং বেরঙের ফুল এবং লাভ শেপ বেলুনের মেলা। পুরো রুমটা যেন মনে হচ্ছে একটি ফুলের বাগান। রুমের মাঝে তাজা ফুলের ঘ্রাণে যেন ম ম করছে। আমি ধীরে ধীরে উঠে বসে বোঝার চেষ্টা করলাম এখানে ঠিক কী হয়েছে, আর আমি এখানে কি করে আসলাম। উঠে বসে নিজের দিকে ভালো করে লক্ষ্য করে চারিদিকে তাকাতেই কালকের কথা মনে পড়ে গেল আমার। সেই সাথে মনে পড়ে গেল আমার উপর দেওয়া সকলের অপবাদ এবং জোর করে বিয়ের পিঁড়িতে বসে অপরিচিত একজনকে বিয়ে করার কথা, যে কিনা প্রথম দেখাতেই তাকে বাঁচানোর অপরাধে আমার হাত কেটে নিজের নাম লিখে দিয়েছিল। কথাগুলো মনে পড়তেই যেন তার প্রতি ঘৃণায় শরীর শিরশির করে উঠল আমার। তবে কি আমি এখন সেই লোকের বাসাতেই আছি? সে কি আমায় নিজের বাড়িতে নিয়ে এসেছে? তাই কি আমি আজ ফুলে ফুলে বাসর সাজানো রুমে শুয়ে আছি এভাবে? কথাগুলো মনে পড়তেই আমার রাগটা প্রচুরভাবে চেপে বসলো মনে। আমি দ্রুত খাট থেকে নিচে নেমে দাঁড়ালাম।
তারপর রুম থেকে বের হবার জন্য দরজার দিকে হাঁটা দিলাম। দরজার কাছে পৌঁছতেই কালকের দেখা সেই লোকটি সামনে এসে দাঁড়ালো আমার। মুখে তার মিষ্টি হাসি। আমার দিকে তাকিয়ে বৃষ্টি করে বলে উঠল, গুড মর্নিং সুইটহার্ট। ওনাকে দেখে আমি দুপা পিছিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে আমার। উনি এক পা করে আমার অনেক কাছে এগিয়ে এসে বললেন, ঘুম কেমন হয়েছে রাহি? এটা তোমার নতুন বাড়ি। আজ থেকে তুমি এই বাড়ির মালকিন আর মিসেস রাজ চৌধুরী, আমার সুইটহার্ট।